আসসালামু আলাইকুম। আমি কামরুল ইসলাম। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষের গঠনের মাইটোকন্ড্রিয়া টপিকের উপরে। তোমাদেরকে আজকে আমি মাইটোকন্ড্রিয়া টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। চলো আমরা শুরু করি। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকিয়ে রেখেছি এখানে বোর্ডে। তো আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কি জানি? এসএসসিতে বা বিগত ক্লাসে তোমরা দেখতে পেরেছো যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জেনে আসছো যে এটাকে শক্তির তৈরির পাওয়ার হাউস বলা হয়। এটাকে পাওয়ার হাউস বলা হয়। আমাদের দেহের যে শোষণের যে গুরুত্বপূর্ণ চারটি ধাপ, তার ভিতরে শেষের যে দুটি ধাপ, যে ধাপে শক্তি উৎপন্ন হয়, সেটার মেইন কাজই করে মাইটোকন্ড্রিয়া। তো আজকে আমরা এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। চলো শুরুতে আমরা জেনে নেই যে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে। মাইটোকন্ড্রিয়া সর্বপ্রথম আবিষ্কার করছে কোলিকার। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কোলিকার, এবং পরবর্তীতে আরও বিভিন্ন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার উপরে আস্তে আস্তে পর্যবেক্ষণ করেন, এবং পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং এটার নাম দেন ফিলা। পরবর্তীতে এই মাইটোকন্ড্রিয়ার উপরে আরও বিস্তারিত আলোচনা করতে গিয়ে বায়োপ্লাস্ট নামকরণ করেন অল্টম্যান। এবং সর্বশেষ যে বিজ্ঞানীর কথা আমরা সবথেকে বেশি প্রচলিত এবং শুনে এসেছি, তিনি হচ্ছেন কার্ল বেন্ডার। তিনি এর নাম মাইটোকন্ড্রিয়া দেন। আমাদের দেহের কোষের 20%ই মাইটোকন্ড্রিয়া থাকে। আমাদের দেহের কোষের এবং বিভিন্ন কোষের যে মাইটোকন্ড্রিয়া মানে বিভিন্ন অঙ্গাণু থাকে, তার মধ্যে 20%ই মাইটোকন্ড্রিয়ার অবস্থান। এবং আমরা পরবর্তীতে দেখো যে মাইটোকন্ড্রিয়ার আমরা এখন গঠন সম্পর্কে জানবো, বিস্তারিত দেখব যে মাইটোকন্ড্রিয়ার গঠন মানে কিভাবে, কোনটাকে কি বলে। এবং আমরা পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে সৃজনশীলে, তোমাদেরকে লিখতে সহায়তার জন্য আমি এখন বিস্তারিত তোমাদেরকে দেখাবো যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা আসলে কীরকম। চিত্র আঁকানোর সময় যখন পরীক্ষাতে সৃজনশীলে তোমাদেরকে কাছ থেকে জানতে চাইবে যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, বা চিত্রের টিম একটা উদ্দীপক থাকবে এবং সেখানে তোমাকে বোঝানো হবে যে এটা মাইটোকন্ড্রিয়া, এবং তখন তোমাকে সেখান থেকে সেটি দেখে এবং পড়ে বুঝতে হবে যে এখানে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে। বা তোমাকে কোশ্চেনে দিয়ে দিতে পারে যে উপরোক্ত উদ্দীপকে থাকা বস্তুটির মানে চিত্র অঙ্কন করো বা গঠন ব্যাখ্যা করো। তাহলে তখন তোমাকে একটি মাইটোকন্ড্রিয়া অঙ্কন করে সেটাকে তোমাকে করে দিতে হবে, মানে দেখিয়ে দিতে হবে যে এখানে কি বলতে চেয়েছে বা কি বোঝাতে চেয়েছে। তো চলো আমরা এখন মাইটোকন্ড্রিয়াকে চিহ্নিতকরণ করে এর গঠন ব্যাখ্যা করব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার একটি বাইরের পর্দা আছে, এটি দ্বিস্তরী পর্দা দ্বারা গঠিত। তো বাইরের পর্দাকে বলা হয় বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ। এবং এর একটি পর্দা আছে, এটাকে বলা হয় অন্তঃস্থ আবরণ। এবং যেহেতু দ্বিস্তরী পর্দা দ্বারা গঠিত, বাইরের পর্দাটি মাইটোকন্ড্রিয়ার রক্ষণাবেক্ষণে সাহায্য করে, যে ভিতরের বস্তুগুলোকে রক্ষা করতে বাইরের পর্দার বহিস্থ আবরণ সাহায্য করে। এবং বহিস্থ আবরণটি লিপোপ্রোটিন অর্থাৎ লিপিড এবং প্রোটিনের সহায়তায় গঠিত যে প্রোটিন আবরণ, সেটা হচ্ছে লিপোপ্রোটিন। বহিস্থ আবরণ, মাইটোকন্ড্রিয়ার বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এবং এই লিপোপ্রোটিনের ভেতর দিয়েই মাইটোকন্ড্রিয়ার ভেতরের অন্তঃস্থ আবরণে সকল প্রকার যে কোষীয় যে রাসায়নিক বস্তুগুলোর চলাচল, সেটা এই বাইরের বহিস্থ আবরণের মাধ্যমে হয়ে থাকে। এখন দেখো আমরা এখানে দেখি যে আমরা এখানে একটা
ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, যে অন্ত আবরণ এবং বহিস্থ আবরণের মাঝে ফাঁকা একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ। তো আমরা যেটা দেখতেছিলাম যে এখানে বহিস্থ আবরণ এবং অন্তঃস্থ আবরণের মাঝে থাকা ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ। ঠিক তেমনভাবেই অন্তঃস্থ আবরণের ভিতরে যে ফাঁকা স্থান আছে এটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেহেতু ধারণা করা হয় যে মাইটোকন্ড্রিয়া পূর্ববর্তী আদি সময়ে এটি একটি ব্যাকটেরিয়ার মধ্যে জীবিত আকারে ছিল, এটি একটি ব্যাকটেরিয়া আকারে ছিল। কেননা মাইটোকন্ড্রিয়াকে দেখতে কিছুটা ব্যাকটেরিয়ার মতোই দেখা যায়। যদি এখন এখানে একটা লেজ যুক্ত করে দেওয়া যায় তাহলে এটা একটা ব্যাকটেরিয়া অনুরূপ হয়ে যাবে। কিন্তু সময়ের বিবর্তনে পরবর্তীতে বিজ্ঞানীরা ধারণা করেন যে এটি কোনো একটা সময় কোষের মধ্যে ঢুকে প্রবেশ করে এবং ঢোকার পরে সে কোষের মধ্যে একসাথে বসবাস করতে থাকে এবং কোষের সাথে মাইটোকন্ড্রিয়ার বসবাসের কারণে পরবর্তীতে এটি কোষের সহায়তাতে এবং সাহায্য করে এবং সেখান থেকেই মাইটোকন্ড্রিয়া হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। মানব দেহে বা কোষের জন্য মাইটোকন্ড্রিয়া খুবই দরকারি একটি অঙ্গাণু। আমাদের দেহের শ্বসনের যে গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলো আছে তার অধিকাংশ কাজই মাইটোকন্ড্রিয়া করে থাকে। এখন দেখো এখানে যেটা, যে এখানে একটা বৃত্তাকার ডিএনএ আছে, এটি আদি সময় থেকেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে অবস্থিত। এটা বৃত্তাকার একটি ডিএনএ থাকে। বৃত্তাকার ডিএনএ সাধারণত আদি কোষে থাকে এবং এটাতে রাইবোজোম উপস্থিত এবং এই রাইবোজোমটি 70S রাইবোজোম। 70S রাইবোজোম আদি কোষে পাওয়া যায়। রাইবোজোম আদি কোষে এবং এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেও উপস্থিত আছে। এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার আরেকটি অংশ হচ্ছে এই ইন্ট্রাক্রিস্টাল স্পেস বা প্রকোষ্ঠের মাঝে এই খাঁজের ভিতরে একটি ফাঁকা স্থান, যেটাকে বলা হয় মানে আবরণের একটা খাঁজ বলা হয়, বহিস্থ আবরণীয় খাঁজ, একটি ইন্ট্রাক্রিস্টাল স্পেস। দ্বিস্তরী পর্দাটি কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে যখন থাকা অবস্থাতে সেটি ভাঁজ হয়ে যায়, কিছু কিছু জায়গায় এরকম খাঁজের সৃষ্টি করে। এই অন্তঃকোষীয় খাঁজ বা ভাঁজটাই হচ্ছে ইন্টারক্রিস্টাল স্পেস। এটি ভাঁজ হয়ে ভিতরের দিকে কিছুটা বেঁকিয়ে গেছে এবং এখানে দেখো এই খাঁজের সাথেই যুক্ত আছে এটিপি সিনথেসিস বা অক্সিজোম, যেখানে শোষণের সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো এখানে সংঘটিত হয়ে থাকে। আমরা আমাদের দেহে যে এটিপি তৈরি হয় সেটি এখানে, এবং শোষণের গুরুত্বপূর্ণ ধাপের হচ্ছে 4টি। এখন এখানে দেখো আমরা গঠনটা দেখেছি, তো গঠনের পাশাপাশি এখন আমরা আরেকটা জিনিস দেখি, চলো, যে শোষণের ধাপ 4টি। তো শোষণের 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয় হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি। তো তৃতীয় হচ্ছে ক্রেবস চক্র এবং চতুর্থ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশন বা ইটিসি। তো প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটি
কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় এবং এখানে তৈরি হওয়া গ্লুকোজটি পরবর্তীতে অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রেবস চক্র অর্থাৎ আমাদের এই অক্সিজমে গিয়ে এটি বিক্রিয়া করে এবং এই অক্সিজমের মাধ্যমেই এইখানেই ক্রেবস চক্রের এটিপি 36 অণু এটিপি তৈরি হয় এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের রিয়াকশনও ঠিক এইখানেই হয়ে থাকে। একটি অক্সিজমে সাধারণত 3টি অংশ থাকে। একটি অক্সিজম তোমার এরকম যে এখানে একটি মস্তক আছে, এর একটি দেহ আছে এবং একটি বেস বা ভূমি বলা যায়, 3টি অংশ নিয়ে এটি গঠিত। তো এই হচ্ছে ধাপ যে গঠনের দিক থেকে যে বহিস্থ আবরণ আছে, অন্তঃস্থ আবরণ আছে এবং বহিস্থ আবরণ এবং অন্তঃস্থ আবরণের মাঝে যে প্রকোষ্ঠ সেটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ এবং ভেতরের আবরণের মাঝে যে ভেতরের খাঁজে মানে অন্তঃস্থ আবরণের ভেতরে থাকা প্রকোষ্ঠটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ এবং এখানে বৃত্তাকার ডিএনএ থাকে যেহেতু এটি আদিকোষী জীবের বৈশিষ্ট্য এবং মাইটোকন্ড্রিয়া একটি আদিকাল থেকেই আমাদের কোষের মধ্যে উপস্থিত এবং এখানে 70S রাইবোজোম আছে যেটিও আদিকোষী জীবের বৈশিষ্ট্য। এবং আরও ইম্পর্টেন্ট যে বিষয়টা মাইটোকন্ড্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অক্সিজম, যেটাকেই এটিপি সিনথেসিসও বলা হয়ে থাকে। এইখানেই শোষণের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আবার ফ্যাটি অ্যাসিড রিয়াকশনগুলোও এখানেই হয়ে থাকে। তো এইখান থেকেই আমরা শরীরের যে শক্তি উৎপাদনের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সব মাইটোকন্ড্রিয়া থেকে আমরা পেয়ে থাকি। এবং পরবর্তীতে দেখো আমরা চলে আসি যে মাইটোকন্ড্রিয়ার কাজে, যে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে কী কী কাজ করে। মাইটোকন্ড্রিয়া সাধারণত কোষের শক্তি নিয়ন্ত্রণ বা শক্তি উৎপাদনের যে মেইন কাজ এটা মাইটোকন্ড্রিয়াই করে থাকে এবং শোষণের জন্য প্রয়োজনীয় যে এনজাইম কোএনজাইম দরকার হয় সেগুলো মাইটোকন্ড্রিয়াই সরবরাহ করে থাকে এবং ডিএনএ আরএনএও মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করে। এর মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ আছে, তোমরা সেটা দেখতে পারতেছো। এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু বিভাজন পদ্ধতিতে নিজের সংখ্যা বৃদ্ধি করে। যখন একটি কোষ বিভাজিত হয় তখন মাইটোকন্ড্রিয়াও ঠিক সেইভাবে বিভাজিত হতে থাকে এবং বিভাজন হওয়ার মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি করে। এবং মাইটোসিস একটি কোষের মৃত্যু নিয়ন্ত্রণ করে অর্থাৎ অ্যাপোপ্টোসিস করে। কোষের একটি কোষ কখন মারা যাবে ঠিক তার আগ মুহূর্তে মাইটোকন্ড্রিয়া তার শক্তি উৎপাদন করা বন্ধ করে দেয় এবং এটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। রক্তকণিকা ও হরমোন উৎপাদনেও মাইটোকন্ড্রিয়া সহায়তা করে। আমাদের দেহের যে রক্ত উৎপাদন বা হরমোনের যে ক্রিয়াকলাপ এগুলোতেও সে ভূমিকা রাখে এবং বিভিন্ন ধরনের আয়ন, মনে করো ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, তারপর আয়রন, এগুলা পরিবহনেও মাইটোকন্ড্রিয়া সমানভাবে ভূমিকা পালন করে। এবং এটিতে হিম অর্থাৎ হিম তোমার বলা হয় আয়রনকে। আমাদের রক্তের যে হিমোগ্লোবিন একটি অংশ হচ্ছে হিম। তো হিম ও স্টেরয়েড এটাও সংশ্লেষণ করে মাইটোকন্ড্রিয়াতেই। এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন কোষে সংখ্যাভেদে বিভিন্ন হতে পারে। সাধারণত একটি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থেকে থাকে এবং আমাদের সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে থাকে যকৃৎ কোষে সাধারণত 1000 মাইটোকন্ড্রিয়া থাকে এবং এর থেকেও বেশি থাকে অ্যামিবার কোষে মাইটোকন্ড্রিয়া। তো এছাড়াও দেখো যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃঝিল্লি ছিল, যে অন্তঃস্থ আবরণ, সেই অন্তঃস্থ আবরণে কার্ডিওলিপিন নামক বিশেষ ধরনের একটি ফসফোলিপিড থাকে যেটার মাধ্যমে তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাওয়া আসা করতে পারে। মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ, এটিতে মিউটেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। তো পরবর্তী এরকম 100 ধরনের রোগ সম্পর্কে আমরা জানতে পেরেছি, যেটি মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডার বলা হয়, যে মাইটোকন্ড্রিয়ার এই ডিএনএর মিউটেশনের কারণে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তো সেটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডার বলা হয় সেটাকে, যে বিভিন্ন ধরনের অসুখ যেমন পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস, এগুলো সব এই মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএর মিউটেশনের ফলে হয়ে থাকে। তো মাইটোকন্ড্রিয়ার উপরে মাইটোকন্ড্রিয়ার সঠিক গঠন এবং কাজের উপরে দেহের সঠিক স্বাস্থ্য নির্ভর করে থাকে। এইটাই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার উপরে আমাদের আজকের আলোচনা।